ক্লাস 9-এর সমস্ত বিদ্যার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পরিবার পরিজন সুস্থ আছে, তাই তো? আচ্ছা, আজকে 30 তারিখ শনিবার। আমরা পশ্চিমবঙ্গের এর আগের দিন তথ্য প্রযুক্তি শিল্প, পর্যটন ইত্যাদি ক্ষুদ্র কুটির শিল্প সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানকার প্রশ্নগুলি সম্পর্কেও আমরা মান সহযোগে তোমাদের সামনে উল্লেখ করেছি। আজকে দেখো যে টপিকটা সম্পর্কে আলোচনা করব আমরা পশ্চিমবঙ্গের শহর। এখানে শহর শব্দটা আশা করি তোমরা শুনেছ, তাই শহর বলতে গেলে কোন কোন জিনিসটা শহরের মধ্যে থাকবে সেটা একটু জানা প্রয়োজন। প্রথমেই দেখো যে শহর কাকে বলে সংজ্ঞাটা একটু জেনে নিই। জানার আগে প্রথমেই বলি যে শহরে জনসংখ্যা কমপক্ষে হবে 5,000 জন। ঠিক আছে, তাহলে জনসংখ্যা হবে শহরে কমপক্ষে হচ্ছে 5,000 জন। 75 জন মানুষ অকৃষিকাজে যুক্ত থাকবে, মানে চাষবাস ইত্যাদি করবে না। জনঘনত্ব হবে প্রতি বর্গ কিমিতে 400 জন। আর শহর হচ্ছে গ্রাম থেকে জনসংখ্যা যখন বিভিন্ন ধরনের কাজকর্মের সুযোগ সন্ধানে ইত্যাদিতে শহরে তারা যায়, জনসংখ্যা পরিমাণটাকে বাড়িয়ে তোলে। তাই শহর কাকে বলে সংজ্ঞাটা একটু আমরা জেনে নেব। দেখবে যেখানে শিক্ষা দীক্ষা বলো, স্বাস্থ্য পরিষেবা, প্রশাসনিক কাঠামো ইত্যাদি নানা রকমের সুযোগ সুবিধাকে কেন্দ্র করে যখন অল্প সংখ্যক বা অল্প অঞ্চলের মধ্যে বহু সংখ্যক মানুষের সমাগম ঘটে, আমরা তখন তাকে বলবো শহর। ঠিক আছে, তাহলে কোন কোন খাতে বললাম? শিক্ষা সংক্রান্ত ব্যাপারে, স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক সুযোগ সুবিধাকে অবলম্বন করে অল্প সংখ্যক জায়গায় বহু সংখ্যক মানুষের যখন সমাগম ঘটে তখন সেই বসতিকে আমরা বলবো এক কথায় শহর। তাহলে শহর বলতে গেলে তার থেকে কিছু বৈশিষ্ট্য থাকবে, তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা এটা আলোচনা করতে পারি। শহরে আমাদের জনসংখ্যা হবে কমপক্ষে 5,000 জন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শহরের 75 জন মানুষ অকৃষি কাজের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে অকৃষিকাজ শব্দটা কিন্তু খুব ভাইটাল। অকৃষিকাজ মানে কি? সেখানে যে সমস্ত লোকেরা থাকবে, কেউ ব্যবসা বাণিজ্য করবে, কেউ দোকানদানি করবে, কেউ মুদির দোকানে কাজ করবে, কেউ দেখবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক বড় বড় অফিসাররা এবং বিভিন্ন ধরনের এক কথা উচ্চপদস্থ আমাদের কাজকর্মের সঙ্গে লোকেরা জড়িত থাকবে, কিন্তু চাষাবাদ করবে না। তাকে এক কথায় বলবো আমাদের অকৃষিকাজ। তার সংখ্যা হবে 75 জন 100 জনের মধ্যে। আর জনঘনত্ব হবে প্রতি বর্গ কিমিতে 400 জন। তাহলে জনঘনত্ব কাকে বলে? প্রতি বর্গ কিমিতে যতজন লোক বসবাস করবে তাকে এক কথায় বলবো জনঘনত্ব। তাহলে শহরে আমরা একটা সংজ্ঞার সঙ্গে তার বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম। এবার দেখো
যে যদি ভালো করে আমরা সংজ্ঞাটাকে লিখি তাহলে এরকমভাবে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে সাধারণভাবে 5,000-এর বেশি জনসংখ্যা, প্রতি বর্গ কিমিতে আমাদের 400 জন লোক যেখানে বসবাস করবে জনঘনত্ব, এবং 75% পুরুষ জনসংখ্যা অকৃষিকাজে নিযুক্ত থাকে, সেই সমস্ত পৌরসভা কিংবা পৌর নিগম পরিচালিত শাসন ব্যবস্থাকে বলবো শহর, বা এক কথায় বলি আমরা টাউন। মনে থাকবে। এবার দেখো যে শহরের সঙ্গে নগর বলে একটা ভাষা এর সঙ্গে আমরা পাবো। তাহলে শহরের সঙ্গে বা নগরের জনসংখ্যা হবে 1 লাখ বা তার বেশি, মহানগরের সংখ্যা হবে 10 লাখ বা তার বেশি, আর মেগা সিটি এর সংখ্যা হবে 5,000 জন বা তার বেশি। আর একবার ভালো করে শুনে নাও, শহরের জনসংখ্যা হবে 5,000 জন, ওকে। নগরের জনসংখ্যা হবে 1 লাখ, মহানগর সংখ্যা হচ্ছে 10 লাখ বা তার বেশি, আর মহানগরের জনসংখ্যা কত? 50 লাখ বা তার বেশি, ওকে। এটা একটু শুনিয়ে রাখলাম। এবার দেখো এখানে বিশেষ করে যে শহরের জনসংখ্যা 1 বা একাধিক হলে তখন তাকে আমরা বলবো নগর, 10 লক্ষাধিক হলে তখন তাকে আমরা কি বললাম? মহানগর, আর 50 লক্ষাধিক হলে মেগা সিটির বাংলা বানাচ্ছে অতি মহানগর। মনে থাকবে, অতি মহানগর। তাহলে 2011 সালে জনগণনা অনুসারে আমাদের এই রাজ্যে 29টি হচ্ছে নগর আছে, 2টি মহানগর আছে, একটা হচ্ছে আসানসোল আর কলকাতা, আর তার সঙ্গে হচ্ছে 239টি শহর আছে। তাহলে শহরের সংখ্যা কটা বললাম? 239টি আছে আমাদের শহর, এবং তার সঙ্গে আমাদের 127টি বিধিবদ্ধ শহর উল্লেখ আছে, যার মধ্যে উত্তর 24 পরগনা শহরের সংখ্যা সর্বাধিক। সেখানে উত্তর 24 পরগনা শহরের সংখ্যা আছে আমাদের 27টি। তাহলে শহর সম্পর্কে দেখো যে তথ্যগুলো আমরা এখানে উঠে এলো আমাদের সামনে, সেটা হচ্ছে 2011 সালে জনগণনায় আমাদের 29টি নগর আছে, 2টি মহানগর কলকাতা, আর তৃতীয় বৃহৎ মেগা সিটি হচ্ছে আসানসোল। শহরের সংখ্যা বললাম 239টি, যার মধ্যে 127টি হচ্ছে বিধিবদ্ধ শহর, আর উত্তর 24 পরগনা শহরের সংখ্যা বেশি, সেখানে শহরের সংখ্যা হচ্ছে 27টা। এটা গুরুত্বপূর্ণ হচ্ছে শর্ট প্রশ্ন, যে শহরের সংখ্যা কটা আর কোন জেলাতে শহরের সংখ্যা সবচেয়ে বেশি। পেলাম উত্তর 24 পরগনা, আর শহরের সংখ্যা হচ্ছে 239টি। এবার দেখো শহর সম্পর্কে আমাদের বেশ কিছু তথ্য আর একটু আমাদের দেখে নিতে হবে। যেমন দেখো শহরের মধ্যে যেমন কলকাতা মহানগর, যেটা এখানে কিছু কিছু দেখো শর্ট প্রশ্ন আছে, সেই শর্ট প্রশ্নগুলোর কিছু দেখবে, যেমন আমাদের বাংলার অক্সফোর্ড কাকে বলে, যেমন দেখো ভারতের রুর কাকে বলে, মনে আছে দুর্গাপুরকে। সেরকম টাইপের কিছু ভাষা আমি তোমাদের সামনে বলে দিচ্ছি, খাতার মধ্যে একটু লিখে নেবে, ঠিক আছে? কোন নামে কোন জায়গা পরিচিত। যেমন দেখো প্রথম থেকে যদি আমরা শুরু করি, এখানে প্রথমেই দেখো কলকাতাকে বলে এক কথায় পশ্চিমবঙ্গের বৃহত্তম মহানগর, মিছিল নগরী বলে কলকাতাকে, প্রাসাদ নগরী বলে কলকাতাকে, সাংস্কৃতিক রাজধানী বলে, সিটি অফ জয় বলে, আর ফুটবলের মক্কা বলে। তাহলে কলকাতা দেখো কত রকমভাবে কলকাতার ইম্পর্টেন্স আছে। কলকাতা তাহলে কি কি কলকাতার মধ্যে ফেমাস? কলকাতাকে
অর্থাৎ পশ্চিমবঙ্গের বৃহত্তম একটা হচ্ছে মহানগর। কলকাতাকে বলে মিছিল নগরী, কলকাতাকে বলে আমাদের প্রাসাদ নগরী, বড় বড় ঘর আছে। কলকাতাকে বলছে আমাদের সাংস্কৃতিক রাজধানী, বিভিন্ন ধরনের কাব্য কবিতা নাটক উৎসব অনুষ্ঠান সেখানে হয়ে থাকে। কলকাতাকে বলে আনন্দ নগরী, সিটি অফ জয়। কলকাতাকে বলে ফুটবলের মক্কা। এই এতগুলো নামে পরিচিত হচ্ছে আমাদের এই কলকাতা। ঠিক আছে, তাহলে কলকাতা সম্পর্কে একটা লিখলে। এবার দ্বিতীয় নম্বর জায়গাটা দেখো নাম পাবো, সেটা হচ্ছে আসানসোল। তাহলে কলকাতার পরে আসানসোল। আসানসোলকে বলে শিল্পনগরী, লিখে নাও। আসানসোল হচ্ছে শিল্পনগরী বলা হয়ে থাকে আসানসোলকে। তারপরে দেখো দুর্গাপুর। দুর্গাপুর, দুর্গাপুর, দুর্গাপুরকে বলে যে ভারতের রুর বলে, আর তার সঙ্গে ইস্পাত নগরী বলে। তারপরে দেখো শিলিগুড়ি। শিলিগুড়িকে বলে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, শিলিগুড়িকে বলে। হাওড়া দেখো, হাওড়া শহরে কোথায় যাব, হাওড়া। হাওড়া শহরকে বলে ভারতের গ্লাসগো, তার সঙ্গে শেফিল্ড, এটা ভারতের গ্লাসগো বলে। আর ভারতের শেফিল্ড, শেফিল্ড মানে তালবস্যিকা ফয়হসি লয়েডয়ে, ভারতের শেফিল্ড, ভারতের গ্লাসগো বলে হাওড়া শহরকে। নবদ্বীপ, একে বলে ভারতের অক্সফোর্ড তথা বাংলার অক্সফোর্ড বলে, বাংলার অক্সফোর্ড বলে নবদ্বীপকে। কার্শিয়াং, কার্শিয়াংকে বলে সাদা অর্কিডের শহর। কার্শিয়াং, কার্শিয়াংকে বলে সাদা অর্কিডের শহর, সাদা অর্কিড। কলকাতা ও হাওড়াকে বলে যমজ শহর বলে, যমজ শহর বলে কলকাতা হাওড়াকে যমজ শহর। ইংরেজ বাজার, একে বলে আমের শহর বলে, আমের শহর ইংরেজ বাজারকে। হলো। আচ্ছা, এরপর দেখো আমরা যাব দার্জিলিং। কি দার্জিলিংকে বলে শৈল শহর, তার সঙ্গে হচ্ছে হিমালয়ের রানী বলে সল্ট লেক। সল্ট লেককে বলে আমাদের বলো পরিকল্পিত শহর। রাজারহাট, এটাকে সর্বাধুনিক শহর বলে, সর্বাধুনিক শহর। বিষ্ণুপুর, বিষ্ণুপুরকে বলে টেরাকোটার শহর আর মন্দিরের শহর। তাহলে দেখো পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা আমরা পরিচয়পত্র তুলে ধরলাম। তাহলে বিষ্ণুপুরে কি বললাম, টেরাকোটার শহর আর মন্দিরের শহর। রাজারহাটকে বললাম আমরা সর্বাধুনিক শহর। সল্ট লেকের কি নাম বললাম, পরিকল্পিত শহর বলে সল্ট লেককে। দার্জিলিংকে বলে হিমালয়ের রানী আর শৈল শহর। ইংরেজ বাজারকে বলে আমের শহর। কলকাতা হাওড়াকে বলছে যমজ শহর। ঠিক আছে। আচ্ছা, কার্শিয়াং, কার্শিয়াংকে বলা হচ্ছে এক কথায় বলো কি সাদা অর্কিডের শহর। নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলছে। হাওড়াকে কি বলে ভারতের শেফিল্ড আর হচ্ছে ভারতের গ্লাসগো। শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। দুর্গাপুরকে ভারতের রুর আর ইস্পাত নগরী। আসানসোলকে বলছে শিল্পনগরী। আর কলকাতা হচ্ছে
পশ্চিমবঙ্গের বৃহত্তম মহানগর, মিছিল নগরী, প্রাসাদ নগরী, সাংস্কৃতিক রাজধানী, সিটি অফ জয়, ফুটবলের মক্কা বলে কলকাতা শহরকে। তাহলে দেখো এতগুলো শহর সম্পর্কে আমরা কিন্তু জানলাম। তাহলে এখানে এই শহরের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন তোমাদের সামনে একটু আলোচনা করে রাখি, এটা খুব গুরুত্বপূর্ণ পাঠ বললাম, কিন্তু ভালো করে খাতা লিখে নেবে যে প্রত্যেকটা শহর কি কি নামে আমাদের পরিচিত। তথ্যগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, খুব গুরুত্বপূর্ণ পাঠ, বারবার বলছি, এটা খাতার মধ্যে নোট আকার লিখে নেবে। এবার দ্বিতীয় নম্বর দেখো, শহর গড়ে ওঠার কারণটা একটু যদি আমরা দেখি, তাহলে শহর গড়ে ওঠার কারণের মধ্যে আমরা বেশ কিছু দেখো পয়েন্ট একটু আলোচনা করে নেব। যেমন দেখো, শহর গড়ে ওঠার কারণ প্রশ্নটা হচ্ছে শহর গড়ে ওঠার কারণ কি, এফএম হচ্ছে এটা আমাদের 3 নম্বরের। তাহলে শহর গড়ে ওঠার যদি কারণগুলো আমরা দেখি, দেখো প্রথমেই হচ্ছে আমাদের যে জীবিকার সুবিধা বলে একটা পয়েন্ট আমরা নিঃসন্দেহ করতে পারবো, জীবিকার সুবিধা। কারণ দেখব যে মানুষ বিশেষ করে দেখো শহরে, গ্রাম থেকে মানুষ তো শহরে যায়, শহরে যখন তারা যায় তাহলে নির্দিষ্ট কতগুলো সুযোগ সুবিধা না পেলে নিঃসন্দেহে গ্রাম থেকে মানুষ শহরে যাবে না। তাহলে গ্রাম থেকে মানুষ শহরে যাবে, সেখানে জীবিকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে বলেই তারা সেখানে যাবে, তাই না? দ্বিতীয় নম্বর যদি দেখো পয়েন্টটা দেখি আমরা, পরিকাঠামোগত সুবিধা। পরিকাঠামোগত সুবিধা দেখো শহরেতে রাস্তাঘাট বলো, তারপর তোমার সেখানে পয়োগ প্রণালী বলো, ড্রেনেজ সিস্টেমের যে ব্যাপার, রাস্তাঘাট, তারপর লাইটিং সিস্টেম, ঘর বাড়ি তৈরি করার যে প্ল্যানটা এটা পরিকল্পনা মাফিক হয়, তার জন্যে গ্রাম থেকে মানুষ শহরের দিকে আকৃষ্ট হয়। দ্বিতীয় নম্বর আমরা পয়েন্ট পেলাম। তৃতীয় নম্বর যদি পয়েন্টটা দেখি, পরিবহনের সুবিধা। পরিবহনের সুবিধা অর্থাৎ শহরাঞ্চলে দেখবে রেলপথ বলো, সড়ক পথ বলো, জেলা সড়ক পথ, অনেক সময় দেখা যায় গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক পথ তার মধ্য দিয়ে চলে যায়। তাহলে রেলপথ আমাদের সড়ক পথের একটা সুন্দর সংমিশ্রণ এই শহরাঞ্চল লক্ষ্য করা যায়। তার জন্য যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য মানুষ সেখানে গিয়ে অবস্থান করে। প্রশাসনিক সুবিধা। প্রশাসনিক সুবিধা, তাহলে প্রশাসনিক সুবিধা বলতে আমরা কি বোঝাই না, দেখা যায় যে সেখানে দেখবে বিডিও, তারপর হচ্ছে আমাদের ডিআই, তারপর হচ্ছে অনেক দেখবে যে সমস্ত প্রশাসনিক কেন্দ্র, থানা ইত্যাদি সেখানে অবস্থান করে। তার ফলে সেখানে নিরাপত্তার প্রসঙ্গটা যথেষ্ট পুক্ত অবস্থায় থাকে, যার জন্য মানুষ নিরাপত্তার জন্য সেখানে গিয়ে বসবাস করে। ঠিক আছে, শহরাঞ্চলটার। তারপর হচ্ছে এখানে হচ্ছে সাংস্কৃতিক জীবনযাপনের সুবিধা, অর্থাৎ শহরাঞ্চলে যেটা লক্ষ্য করা যায় যে এখানে মানুষ বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান, কাব্য, কবিতা, নাটক, বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজের সঙ্গে জড়িত থাকে। তার জন্য মানুষ অবসর জীবনযাপনের একটা সুযোগ সেখানে পায়, তার জন্য সেখানে শহরে বসতি গড়ে ওঠে। তারপর পয়েন্টটা তুমি বিনোদন ও পর্যটন পয়েন্টটা করতে পারো। বিনোদন এবং পর্যটন, কারণ দেখবে সেখানে যেমন উৎসব অনুষ্ঠান ইত্যাদি যেমন হয়, তার সঙ্গে বেড়াবার টেরাবার জায়গা এবং পার্ক ইত্যাদি যথেষ্ট পরিমাণে থাকে, যার জন্য মানুষ সেখানে গিয়ে ভিড় করে তারা জনসংখ্যার পরিমাণটাকে আমাদের বাড়িয়ে তোলে। এইটা একটা কারণের মধ্যে আমরা পাবো।
তাহলে জীবিকার সুবিধা পেলাম, পরিকাঠামোগত সুবিধা পেলাম, একটা সামরিক কারণের মধ্যে থাকতে পারে। যেমন দেখবে সেখানে কোনো সেনা প্রশিক্ষণ কেন্দ্র অনেক সময় থাকে, তাহলে সেনা প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন ধরনের আমাদের সরকারি কাজকর্ম এর সুবিধাও সেখানে লক্ষ্য করা যায়। তাই সেখানে আমাদের শহর গড়ে ওঠার জন্য যথেষ্ট পরিমাণে কারণটা দায়ী হয়ে থাকে। তাহলে আমাদের শহর গড়ে ওঠার আমাদের পেছনে এই কারণগুলোই মোটামুটি আমরা উল্লেখ করতে পারি। জীবিকার সুবিধা, পরিকাঠামোর সুবিধা, পরিবহনের সুবিধা, প্রশাসনিক সুবিধা, সাংস্কৃতিক সুবিধা, বিনোদন পর্যটনের সুবিধা, সামরিক কারণটাও এর মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে যদি দেখো আমরা পর্যবেক্ষণ করে দেখি যে বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে যে এখানে শহর গড়ে ওঠার যে কারণগুলো আমরা পেলাম, তাতে এখানে শহরের যে গুরুত্বপূর্ণ মানুষের পরিবহনের যে মাধ্যম, শহরে মানুষ বিভিন্ন ধরনের অত্যাধুনিক যে জীবনযাপন প্রণালী তারা পছন্দ করে, সেই পছন্দ করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে। যদিও দেখো আর কিছু যদি কাজকর্ম আমরা দেখে থাকি, যেমন দেখো এর মধ্যে আরেকটা উল্লেখ করতে পারি আমাদের ধর্মীয় কারণ, অর্থাৎ দেখবে শহরে মন্দির, মসজিদ, গির্জা, বিভিন্ন ধরনের আমাদের সেখানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি থাকার জন্য মানুষ সেখানে গিয়ে বিভিন্ন ধরনের তাদের অবসর জীবনযাপনের অংশ হিসেবে তারা পালন করতে পারে। প্রাথমিক উৎপাদন পরের পয়েন্ট আমরা করতে পারি। প্রাথমিক উৎপাদন অর্থাৎ এক্ষেত্রে শিল্পকর্ম হতে পারে, এক্ষেত্রে প্রাথমিক কর্মের মধ্যে আমাদের খনিজ উত্তোলনও হতে পারে। যেমন মৎস্য কেন্দ্র হিসাবে আমাদের যদি ভারতবর্ষের ক্ষেত্রে দেখি, আমাদের পশ্চিমবঙ্গে যেমন শঙ্করপুর একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, একটা অংশের মধ্যে আমরা পাবো। তার সঙ্গে এটা তৈল উত্তোলনের ক্ষেত্রে আমাদের হলদিয়া শোধনাগারের প্রসঙ্গটাও খুব হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো পয়েন্টের মধ্যে যেটা আমরা পাবো এখানে 10 নম্বর হচ্ছে শিল্পকর্ম। কেন শহরাঞ্চলে দেখবে অনেক সময় দেখা যায় কিছু ছোটোখাটো শিল্প গড়ে ওঠে, সেই শিল্পর বিভিন্ন রকম পার্ট থাকার জন্য মানুষ সেখানে গিয়ে তাদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাজকর্ম ও করতে পারে, যার জন্য সেখানে শহর গড়ে ওঠে। আর একটা পয়েন্ট আলোচনা করতে পারো ব্যবসা ও বাণিজ্য। ব্যবসা বাণিজ্য দেবে শহরাঞ্চলে বিভিন্ন ধরনের দোকানদানি ইত্যাদির ব্যবস্থা সেখানে থাকে, তার জন্য দেবে সেখানে আমাদের শহর গড়ে ওঠে। তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের শহর গড়ে ওঠার কতগুলো কারণ তোমাদের সামনে আমি একটু তুলে ধরলাম। এটা ভালো করে একটা নোটটা তোমরা তৈরি করে নেবে। এবার দেখো যে আমরা যাব যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আমাদের যেটা হচ্ছে বন্দর। তাহলে পশ্চিমবঙ্গের দেখো আমরা বন্দর সম্পর্কে একটু আলোচনা করে নিই। তাহলে পশ্চিমবঙ্গের শহরটা হলো, এবার পশ্চিমবঙ্গের হচ্ছে বন্দর। আচ্ছা এটা মুছে নিই। দেখো বন্দর বলতে আমরা এর সঙ্গে যে শব্দটা পাবো, যে যেখানে দেখবে জাহাজ যাতায়াত করে সেই অংশটাকে আমরা এক কথায় বন্দর বলে থাকি, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যেটা হয়। তাই রাজ্যের দেখবে দুটি প্রধান আমাদের বন্দর আছে, একটা হচ্ছে কলকাতা, আর কলকাতার একটা পরিপূরক বন্দর হচ্ছে হলদিয়া। তাহলে সেক্ষেত্রে দুটো ছোট ছোট আমাদের সমুদ্র বন্দর আছে, যেমন ডায়মন্ড হারবার আর হচ্ছে কুলপি। অনেকগুলো আমাদের মৎস্য বন্দর আছে, যেমন শঙ্করপুর, পেটারাঘাট, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, সুলতানপুর, জনপট। আর দুটো স্থলবন্দর আছে, পেট্রোপোল আর বাঁশকোপা, যেটা দুর্গাপুরেতে আছে। আর দুটো হচ্ছে আমাদের বন্দর আছে বিমানবন্দর, যেমন হচ্ছে দমদম আর আমার হচ্ছে বাগডোগরা, আর রসুলপুর আর সাগরদ্বীপ, এই দুটো হচ্ছে প্রস্তাবিত সমুদ্র বন্দর। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যে বিমানবন্দর, আমাদের জলপথ, মৎস্য বন্দর, এই জিনিসগুলোর নামগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখো পোতাশ্রয়, বন্দর আর পশ্চাৎভূমি তিনটে শব্দ তোমরা পাবে। একটা হচ্ছে বন্দর,
একটা হচ্ছে পোতাশ্রয়, আর একটা হচ্ছে পশ্চাৎভূমি। পশ্চাৎভূমি, দেখো তিনটে ভাষা পাচ্ছ, কি হলো? বন্দর, তারপর হচ্ছে পোতাশ্রয়, আর হচ্ছে পশ্চাৎভূমি। তাহলে বন্দরের কাজটা কি না, বন্দরে দেখবে জাহাজ আসা যাওয়া করবে, সেখান থেকে যাত্রী কিংবা পণ্য সেখানে পরিবহন করা হবে। এটাই হচ্ছে প্রধান কাজ মেনলি আমাদের বন্দরে। তাহলে বন্দরে যাত্রী আর পণ্য দুটোই ওঠানামা কাজ। পোতাশ্রয়, পোতাশ্রয় কথা হচ্ছে পোত প্লাস আশ্রয়, যেখানে জাহাজের আমাদের নিরাপদে থাকার জায়গা। অর্থাৎ সমুদ্রের মধ্যে যাতায়াতের সময় জাহাজ হঠাৎ করে কোনো সামুদ্রিক ঝড়ের সম্মুখীন হলো, সুনামির সম্মুখীন হলো, তখন কি করবে? সেই জাহাজগুলো কোনো যান্ত্রিক গোলযোগ দেখা দিল, ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার সম্মুখীন আছে, সেই অবস্থায় তারা জাহাজকে তারা বিপদের হাত থেকে রক্ষা করার জন্য এই পোতাশ্রয়ে এসে জাহাজকে তারা নিরাপদে রাখার ব্যবস্থা প্লাস মেকানিক্যাল কিছু প্রবলেম দেখা দিলে সেখান থেকে সলভ করা হয়। আর পশ্চাৎভূমি হচ্ছে যখন কোনো বন্দরের চারপাশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিভিন্ন রকমের ফসল, যেগুলো চাষাবাদ প্লাস বিভিন্ন ধরনের গোডাউন গড়ে তুলে একটা জাহাজে মনে করো যখন কোনো মালপত্র যায়, সেখানে তো 5 কিলো 10 কিলো কিংবা 1 বস্তা মাল তো যায় না, কয়েকশো টন মাল একসঙ্গে একটা জাহাজের মধ্যে যায়। তাহলে এই ব্যাপক পরিমাণে মালপত্র জমা করতে তো একটা সময় লাগবে, যতক্ষণ না পর্যন্ত একটা জাহাজে কে বিদেশে পাঠানোর উপযুক্ত মালপত্র জমা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত সেই সমস্ত বড় বড় গোডাউনের মধ্যে এসি লাগানো থাকে, শীততাপ নিয়ন্ত্রিত করে সেই সমস্ত মালপত্রগুলোকে সংরক্ষিত করে অ্যাসেম্বল করা হয়, জমা করা হয়, এবং ওই জমা করা কিংবা সমুদ্র বন্দরের চারপাশে এক বিস্তীর্ণ অঞ্চলকে এক কথা বলতে পশ্চাৎভূমি। তাহলে যে কোনো বন্দর গড়ে তুলতে গেলে আমাদের এখানে বন্দর, তার সঙ্গে হচ্ছে পোতাশ্রয়, আর তার সঙ্গে হচ্ছে আমাদের পশ্চাৎভূমি শব্দটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই তিনটে শব্দ কিন্তু বন্দরের সঙ্গে আমাদের ওতপ্রোতভাবে জড়িত আছে। তাহলে তিনটে শব্দের মধ্যেই ফারাকটা তোমরা বুঝতে পারলে। যেমন দেখো, বন্দর হিসাবে আমাদের এখানে দুটো বন্দরের নাম পাবো, একটা হচ্ছে কলকাতা বন্দর আর একটা হচ্ছে হলদিয়া বন্দর। একটা হচ্ছে কলকাতা বন্দর আর একটা হচ্ছে হলদিয়া বন্দর। কলকাতা বন্দরের একটা পরিপূরক বন্দর হচ্ছে হলদিয়া বন্দর, কারণ কলকাতা বন্দর বর্তমানে জলের গভীরতা কমে যাওয়ার জন্য সেখানে বড় বড় জাহাজগুলো কলকাতা বন্দরে ঢুকতে পারে না, তার জন্য কলকাতা থেকে দূরে আমাদের মোটামুটি 76 কিলোমিটার আমাদের কিছুটা দূরে সেখানে হলদিয়া বন্দরটা আমাদের গড়ে তোলা হয়েছে। সেই হলদিয়া বন্দরটা মোটামুটি গড়ে তোলার জন্যই সেখানে আমাদের এই গুরুত্বপূর্ণ বন্দরটা গড়ে উঠেছে। তাহলে মোটামুটি কলকাতা থেকে আমাদের হলদিয়ার দূরত্ব হচ্ছে ওই 96 কিমির মতো দূরত্ব আছে, 96 কিমি দূরে, অর্থাৎ কলকাতা থেকে 96 কিলোমিটার দূরে এই হলদিয়া বন্দরটা গড়ে তোলা হয়েছে। তাহলে এখানে তোমাদের যেটা করতে হবে যে কলকাতা বন্দর গড়ে ওঠার কারণ, এই কারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা প্রশ্নটা লিখে নাও যে কলকাতা বন্দর গড়ে ওঠার কারণ। কলকাতা বন্দর গড়ে ওঠার কারণ কি? এটা হচ্ছে FM 3 নম্বরে দেয়, কলকাতা বন্দর গড়ে ওঠার কারণ প্রশ্নটা। তাহলে কলকাতা বন্দর গড়ে ওঠার কারণ যদি আলোচনা করি প্রথমেই, তাহলে অবস্থানটা কি লিখব না, কলকাতা জেলার হুগলি নদীর মোহনাতে 128 কিলোমিটার ভিতরে আমাদের বাম তীরে এটা অবস্থিত। এটা হচ্ছে হুগলি নদীর তীরে গড়ে ওঠা একটা নদী বন্দর। এটা হচ্ছে বিশেষ করে একটা কৃত্রিম পোতাশ্রয়, আর এই পশ্চাৎভূমি পড়ছে বন্দরের চারপাশে, সেখানে হচ্ছে পূর্ব পশ্চিম অর্থাৎ পূর্ব এবং উত্তর পূর্ব ভারতটা পড়ে যাচ্ছে, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড,
রাজ্যসমূহ নেপাল, ভুটান, আংশিকভাবে উড়িষ্যা, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশের কৃষিজ খনিজ সম্পদ এর মধ্যে পেয়ে যাচ্ছি। এবং গড়ে ওঠার কারণের মধ্যে কি দেখি না, প্রথমেই লিখবো আমরা ঐতিহাসিক কারণ। কারণ হচ্ছে মনে করো দেখো, জব চারণকের সময় থেকে আমাদের কলকাতা, গোবিন্দপুর আর সুতানটি তিনটে গ্রামকে মিলিয়ে আমাদের কলকাতা নগরে আমাদের পত্তন করেছিলেন জব চার্নক। তাহলে ঐতিহাসিক একটা খ্যাতি আছে। তার সঙ্গে হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো ভারতে একটা সময় ভারতবর্ষের রাজধানী ছিল। দ্বিতীয় নম্বর যদি কারণ থেকে প্রাকৃতিক কারণ, তাহলে সমুদ্র থেকে 128 কিলোমিটার যেটা দূরে অবস্থান হওয়ার জন্য এখানে সামুদ্রিক ঝড় ঝঞ্ঝা সুনামি থেকে অনেকটা নিরাপদ, এটা উল্লেখ করতে পারি। নদীর একটা সুগভীরতা, অনেক সময় হুগলি নদীর নাব্যতা একটা সময় বেশি ছিল, কিন্তু বর্তমানে যদিও বা সেটা পলি মুজে যাওয়ার জন্য গভীরতার পরিমাণ কমে গেছে, কিন্তু পুরাতন ঐতিহ্য বজায় রেখেও এটা আমাদের গড়ে উঠেছে। তারপর হচ্ছে সমৃদ্ধ পশ্চাৎভূমি, নেপাল, ভুটান সহ উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলের পশ্চাৎভূমি হিসেবে কাজ করে। হুগলি শিল্পাঞ্চলে অসংখ্য এখানে শিল্প আছে, যেমন পাট শিল্প, কাগজ শিল্প, বস্ত্র শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প এখানে আছে। তার জন্য বন্দরে মালপত্র বিদেশে রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। উন্নত পরিবহন অর্থাৎ এখানে রেলপথ, সড়ক পথ এর মধ্যে রয়েছে, যেমন 2, 6 এবং 34 নং জাতীয় সড়ক এখানে থাকার জন্য এখানে পরিবহনের একটা সুবিধা রয়েছে। তারপর দেখো যদি অন্যান্য কারণের মধ্যে দেখি, এখানে বন্দরের জন্য যে পরিমাণ শ্রমিক দরকার সেটাও আমরা এখান থেকে পাচ্ছি। এখানে খড়গপুর আইআইটি থেকে, শিবপুর থেকে আমরা প্রয়োজনীয় ইঞ্জিনিয়ার এখানে পেয়ে থাকি। সরকারি বিভিন্ন ধরনের উদ্যোগের জন্য থাকে। ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা এবং বিদ্যুতের যে প্রাচুর্য প্রভৃতির কারণে কিন্তু আমাদের কলকাতা বন্দরটা গড়ে উঠছে। দেখো আমরা কতগুলো পয়েন্ট আমরা এখান থেকে পেলাম। ঐতিহাসিক কারণ পেলাম, গভীরতা এর সঙ্গে পয়েন্ট পেলাম, শিল্পজাত দ্রব্য সামগ্রী একটা পয়েন্ট পেলাম, তারপর শ্রমিকের একটা সুবিধা পয়েন্ট পেলাম, ফারাক্কা বন্দরের একটা পয়েন্ট পেলাম, উন্নত প্রযুক্তিবিদ্যার একটা পয়েন্ট পেলাম। এখানে এতগুলো সংমিশ্রণে আমাদের গড়ে উঠেছে বিশেষ করে আমাদের কলকাতা বন্দর। তাহলে প্রশ্নটা কী বললাম, কলকাতা বন্দর গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে নেবে। দেবে এরকম টাইপের আরেকটা আপনার প্রশ্ন পাবে, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ। পয়েন্টগুলো প্রায় একই রকমের হবে, এটাও একটির সঙ্গে দেখে নেবে যে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলো আলোচনা করো। তাহলে মোটামুটি আমরা এই বন্দরটা সম্পর্কে আলোচনাটা আমরা শেষ করলাম। পরের দিন ওই শহর নিয়ে আলোচনাটা শুরু করব। ঠিক আছে, আর এই পর্যন্ত রাখলাম। ভালো থাকবে এবং প্রত্যেকে সুস্থ থাকবে। তাহলে আজকে দেখো এখানে বন্দর, পোতাশ্রয়, পশ্চাৎভূমি আর তার সঙ্গে শহর গড়ে ওঠার কারণ সম্পর্কে আলোচনা করলাম। আর এখানে কলকাতা বন্দর গড়ে ওঠার কারণ আর হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ, এই প্রশ্নগুলো আলোচনা করলাম। আশা করি পয়েন্টগুলো যেগুলো আলোচনা করলাম এবং তার থেকে ভাইটাল দেখো, যেমন শহরের প্রসঙ্গে আলোচনা করছিলাম, বেশ কয়েকটা পশ্চিমবঙ্গের শহরে উল্লেখ করে এবং তাদের যে কি অপর গুরুত্বপূর্ণ নাম যেটা সম্পর্কে আমরা চিনি সেগুলো সম্পর্কে মনে করে দিলাম। যেমন মনে করো হাওড়ায় কী বললাম, হাওড়াকে ভারতের গ্লাসগো, ভারতের শেফিল্ড বললাম। তারপর হচ্ছে নবদ্বীপে কী বললাম, বাংলার দেখো অক্সফোর্ড। এরকম ধরনের কতগুলো শব্দ তোমাদের সামনে ব্যবহার করলাম। আশা করি তোমরা খাতার মধ্যে নোট আকারে তৈরি করবে, তোমাদের ভালোর জন্যই বলছি। দ্যাটস অল, থ্যাংক ইউ।